বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার রহস্যের ঘোর যেন কাটছেই না। কারা কি কারণে খুন করেছে সে হিসাব মেলাতে পারছে না কেউ। আমার প্রশ্নই একটাই, আমার বাচ্চা কেন খুন হলো? হত্যার তদন্ত নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্যে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। যখন আপনি মূল হত্যাকাণ্ডের বিচার করতে যাবেন সেটা কিন্তু ভুলুণ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। গণমাধ্যমের খবরে মিলছে না একটার সাথে আরেকটার তথ্য। মাদকের জেরে ফারদিন হত্যা মানতে নারাজ পরিবার। নিজেদের মরে যেতে ইচ্ছে করে, বাঁচারা সাথ দিই। যুক্তিতর্ক কিংবা মত দ্বিমতের বেড়াজালে ফারদিন নূর পরশের রহস্যে ঘেরা হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে অনুসন্ধান করেছে টিম সার্চলাইট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সততা, মেধা আর নিষ্ঠাই আত্মগঠনের মাধ্যমে পৃথিবীকে বদলে দেবে এমন ভাবনায় শিক্ষার্থীদের দিন শুরু হয় এখানে। ফারদিন নূর পরশ তাদেরই একজন। দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবেন এমন প্রত্যয় নিয়ে বুয়েটে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেই প্রত্যয় আর বাস্তবতার মুখ দেখেনি। নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তাকে। ক্যাম্পাস দেখে বোঝার উপায় নেই ফারদিন নূর পরশ খুন হয়েছেন। আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও ধোঁয়াশা কাটছে না। ভিন্ন ভিন্ন খবরে ফারদিন হত্যার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। কারা কি কারণে ফারদিনকে হত্যা করল এমন প্রশ্ন নিয়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের দ্বারে দ্বারে ঘুরলেও উত্তর পাচ্ছেন না ফারদিন নূরের বাবা কাজী নুরুদ্দিন। আমার ছেলের মায়ের এই কান্না যে আমি ছেলেটাকে মানুষ হিসেবে করতে চেয়েছিলাম, ভালো ভালো গুণাবলী আমি দিতে চেয়েছিলাম। ছেলেটি সব নিয়েছিল, ভালো ভালো গুণগুলো নিয়েছিল, নিজেকে সংগ্রাম করে বড় করতে চেয়েছিল। সেই ছেলেটিকে আমি হারিয়ে ফেললাম যখন নাকি সে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছিল। মনের কথা তুলে ধরবেন এই আশায় কাজী নুরুদ্দিন গণমাধ্যমের পেশাকে বেছে নিয়েছিলেন সরকারি চাকরি ছেড়ে। কিন্তু সেই গণমাধ্যমেই মনের কথা এভাবে তুলে ধরতে হবে ভাবতে পারেননি। যে ছেলেটা আপনার এই পর্যন্ত কখনো ধূমপান করেনি, ধূমপানের ধোঁয়াটাও সইতে পারে না, এমন সন্তানকে যখন মাদকের সাথে জড়িয়ে দেওয়া হয়, দরদাম করতে গিয়ে মারা গিয়েছে, সোর্স হিসেবে ছিল সেই হিসাবে মারা গিয়েছে, তখন এই যখন সংবাদ আসে তখন আমাদের নিজেদের মরে যেতে ইচ্ছে করে, বাঁচারা সাথ দিই। গত 4 নভেম্বর নিখোঁজ হওয়ার 3 দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিনের লাশ উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডের স্থান এবং সময় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেলেও স্পষ্ট করে কিছু বলতে পারছে না কেউ। যদিও এই ঘটনায় ফারদিনের বাবা নুরুদ্দিন বাদী হয়ে মামলা করেন, যে মামলায় বুশরাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে পুলিশ। নিখোঁজের দিন বিকাল থেকে রাত 10:45 পর্যন্ত সিসিটিভি ফুটেজে ফারদিনের সাথে বুশরাকে দেখা যায়। পরে এই মামলা তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। আমাদের টিম এটা সবগুলো বিষয়ই তথ্যপত্তনে বিচার বিশ্লেষণ করছেন। অ্যাকচুয়ালি কি ঘটনাটা এটা আমরা এখনো বের করতে পারিনি। আলোচিত এই হত্যাকাণ্ডকে ঘিরে তদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তাদের দাবি মাদককে কেন্দ্র করেই খুন হন ফারদিন, যার নেপথ্যে চনপাড়ার রায়হান বাহিনী। এটা হয়তো রাত্র 2:30 সামথিং লাইক 2:30 বা এর পরপর হয়ে থাকতে পারে। এটাও আমরা আমলি নিয়ে কাজ করছি যে এখানে ফারদিনকে এখানে যে হত্যা করা হয়েছে চনপাড়ার আশেপাশে এলাকায়, সেই ক্ষেত্রে ফিডিং করা হয়েছে কিনা সেটাও আমরা জোর তদন্ত করছি। যদিও এমন দাবি মানতে নারাজ মূল তদন্তকারী সংস্থা ডিবি। ফারদিনকে কখন কোথায় খুন করা হলো এখনো নিশ্চিত হতে পারেনি তারা। চিহ্নিত করা যায়নি ফারদিনের খুনিদেরও। সে সোয়া 2টার সময় কাছাকাছি সময়ে সে লেগুনায় উঠলেন, তাহলে 2:30 সনপাড়া সেখানে ওই সময় যাওয়ার কথা না। কারণ এখান থেকে তো তাকে এখান থেকে রওনা দিয়ে তার ওই যে তারাবুতে যেতে তার লাগবে, তার 2:45 লাগবে। দুটি সংস্থার ভিন্ন ভিন্ন বক্তব্যে ফারদিন হত্যার রহস্য আরও ঘনীভূত হয়েছে। পিছিয়ে নেই গণমাধ্যমও। গেল 1 মাস ধরে এই হত্যাকাণ্ডকে ঘিরে নানা রকম খবর প্রচার করা হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে।
আলোচিত এই হত্যাকাণ্ড ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিজ্ঞান বিষয়ের শিক্ষক অধ্যাপক জিয়া রহমান। র্যাব যদি এক কথা বলে, ডিবি যদি এক কথা বলে, এর ইম্প্যাক্টটা কি? এর ইম্প্যাক্ট হিউজ। কারণ আপনি দেখবেন যে এটার মধ্যে একটা প্রথমত এটার মধ্যে এটার সাথে সাথে এক ধরনের ডিসকোর্স তৈরি হয়। ইন্টারপ্রিটেশনটা তখন কিন্তু আলটিমেটলি যখন আপনি মূল হত্যাকাণ্ডের বিচার করতে যাবেন সেটা কিন্তু ভুলুণ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হলো, ফারদিন হত্যাকাণ্ডে মাদকের সূত্র কি, আর সেটি চনপাড়াই কেন, নাকি ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে? এটা যে কারো কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার পথ এটা হচ্ছে না, উই নেভার নো। এটা হতে পারে, আবার এটাও হতে পারে যে হয়তো আমাদের অজ্ঞতা, যে আমরা আমাদের ইনভেস্টিগেশনটাকে আমরা হয়তো পারছি না, সেই জন্য কোনো না কোনোভাবে আমরা একটা দিকে দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে চাচ্ছি। বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যাকাণ্ড চনপাড়ায় হয়েছে কিনা সেটিও আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি চনপাড়া গড়ে ওঠার পেছনের গল্প। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র অনেকেই চনপাড়া বস্তি নামে চিনলেও বেশি পরিচিতি পেয়েছে মাদক ব্যবসা কেন্দ্র হিসেবে। বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যায় চনপাড়ার সংশ্লিষ্টতা সরেজমিনে দেখতে চাই টিম সার্চলাইট। রাজধানী থেকে চনপাড়ার দূরত্ব 15 কিলোমিটারের বেশি নয়। স্বাধীনতা পরবর্তী শীতলক্ষার পাড়ে গড়ে ওঠা এই জনপদের একটি গল্প রয়েছে। যাদের হাত ধরে এখানকার গোড়াপত্তন তাদের একজন বাদল মিয়া। 1974 সালের ডিসেম্বর মাসে আমাদেরকে বঙ্গবন্ধু সরকার এই এলাকায় আনছে, কিন্তু 1974 সালের ডিসেম্বর মাসে আনার পর এখানকার গেজেটের নাম হয়েছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, সরকারি গেজেটে। আমাদের যখন উনি আনছে আমাদের এখানে কিছু পারমেন্ট করার জন্যই আনছিলেন, আমাদের এখানে স্থায়িত্ব করার জন্য আনছিলেন। এই লোকগুলোর তো কিছু নেই, ভাসমান লোকগুলো যাবে কোথায়? কেউ নদীতে ভাঙ্গা, কেউ বরিশাল, কেউ কুমিল্লা, কেউ ফরিদপুর, কেউ বিক্রমপুর, বিভিন্ন এলাকার লোক এখানে আছে। চনপাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পিত পুনর্বাসন কেন্দ্র। এটি মূলত স্থাপন করা হয় গৃহহীন ছিন্নমূল মানুষদের জন্য। 126 একরের পুনর্বাসিত এলাকায় বর্তমানে 60 থেকে 70 হাজার মানুষের বসবাস। আমরা ফারদিন হত্যার রহস্য উদ্ঘাটনে অন্তত শতাধিক ব্যক্তির সাথে কথা বলেছি। তাদের একজন মুফতি আব্দুর রাজ্জাক, যিনি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এবং ইমাম ঐক্য পরিষদের সভাপতি। আমরা ফারদিনের বিষয়টা দেখছি যে কেউ বলছে রবের সোর্স, কেউ বলছে পুলিশের সোর্স। এটা সন্দেহ করিয়া তাকে যে পিটি হত্যা করছে এটা আমরা এইখানে শুনি নাই। প্রশাসনের কাছে অনুরোধ করব সঠিক তথ্যটা বের করে যদি তারা সোশ্যাল মিডিয়ায় দেয় তাহলে অবশ্যই এই চনপাড়ার এই হাজার হাজার মানুষ এই অপবাদ থেকে বেঁচে যাবে। শিক্ষা, স্বাস্থ্য কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের কমতি নেই এখানে। তারপরও কেন অপরাধের স্বর্গরাজ্য বা মাদকের কেন্দ্র বলা হয় এই চনপাড়াকে? আমরা উত্তর জানার চেষ্টা করেছি স্থানীয় বাসিন্দাদের কাছে। আমরা এখানে অতি সাধারণ মানুষ, তারা কাজকর্ম করে খাওয়া দাওয়া করি। আমাদের এখানে ওইরকম কোনো অপরাধ প্রবণতা ছিল না। বাইরে থেকে কিছু লোক এসে আমাদের এখানে কিছু সন্ত্রাসী কার্যকলাপ তখন চালায় এবং মূল যে মাদকের কিছু ঘাঁটি এখানে হয় সেখান থেকে হয়, তার থেকে আমাদের পর্যায়ক্রমে আমাদের এলাকার কিছু লোকের মধ্যে সংক্রমিত হয়। স্বার্থের কারণে চনপাড়াকে ব্যবহার করা হয়, এটা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কথাই পরিষ্কার। তবে ফারদিন হত্যার রহস্য আড়াল করতেই কি চনপাড়ার সংশ্লিষ্টতা? প্রশ্ন ছিল তার কাছে। বিষয়টা হলো যে এত ঘনবসতিত এলাকার মধ্যে আমরা যেভাবে বসবাস করি সেই জায়গায় এই ধরনের একটা ঘটনা ঘটলে অবশ্যই কেউ না কেউ জানার কথা। আমার কাছে মনে হয় ফারদিন হত্যার বিষয়টা এটার মধ্যে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। চনপাড়ায় ফারদিনকে হত্যায় কয়েকজন যুবকের আনাগোনা ও গাড়িতে করে লাশ নদীতে ফেলার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে ভাইরাল হয়, যার উপর ভিত্তি করে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে। সেই যুবকদের আমরা খুঁজে বের করেছি। তাদের একজন সাইদুল ইসলাম সোহেল। এদিনকার রাতে আপনার ঘটনাটা হয়েছিল, তো ওই দিনকে আমার চনপাড়া মোচরে আমি একটা নতুন শোরুম নিয়েছি। তো ওই শোরুমের মালামাল আমরা রাত্রে সব আমার স্টাফ নিয়ে ঢুকাইছি ভিতরে। তো রাত্রে 1:28 আমরা কাজ শেষ করার পর আমরা মোচরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষে লাস্টে আমরা খাওয়া দাওয়া ব্যাক করার সময় আমরা 1:52 আমরা বাড়ি চলে গেছি, যা বাড়িতে।
তো ওই ভিডিওটাই নিয়েই পুরা একবার আলোড়ন সৃষ্টি করে লাইছে। ফার্নিচার ব্যবসায়ী সোহেল চনপাড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্পর্শকাতর এমন হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকলে এভাবে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা নয়। আমরা সোহেলকে আবারও ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করি, জানতে চাই গাড়ি সম্পর্কেও। তো ওই আমরা 1:52 পর্যন্ত যে সময় ছিলাম, তো ওই সময় আসলে এই কারো ওরকম কিছু দেখিনি। আর গাড়িটা আপনার গেছে 2:52-তে, আমরা গাড়িও দেখিনি। তো আমার মনে হয় না যে আসলে ফারদিন চনপাড়া ঢুকছে। যেহেতু চনপাড়া যদি ঢুকতো তাহলে অবশ্যই সিসি ক্যামেরা দেখতো। আমাদের মোচরে সিসি ক্যামেরা আছে, ওইটা ফলো করলেও হইতো, কিন্তু এটা কেউ স্পষ্ট না যে আসলে চনপাড়া ফারদিন ঢুকছে। সোহেলের কথার অর্থ হলো ফারদিন চনপাড়ায় যাননি, কারণ যে সময় হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে সে সময় ব্যবসায়িক কাজে এই এলাকাতেই ছিলেন তিনি। এখন প্রশ্ন হলো চনপাড়ায় হত্যার কথা বলার কারণ কি? আসলে কিছু সংখ্যক মানুষ ষড়যন্ত্র করতে পারে, অনেকের দেখা চনপাড়া ভালো লাগে না। চনপাড়াকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এমন বক্তব্য সোহেলের একার নয়। গণমাধ্যমের খবর পেয়ে ছুটে এসেছেন অনেকেই, জানালেন তাদের ক্ষোভের কথাও। আমাদের চনপাড়া নিয়ে যারা ষড়যন্ত্র করতে চাইতেছে এবং যারা ষড়যন্ত্র করতেছে, এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। যে মারছে হ্যার বিচারক, হ্যারে সুস্থভাবে বিচারক, আমরা সহায়তা করব। সবাই আমাকে 10,000 মানুষ আছে না, সবাই মিলে সহায়তা করব। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বার্থের কারণে চনপাড়াকে বিতর্কিত করা হচ্ছে। প্রশ্ন হলো কাদের লাভ ক্ষতির হিসাব রেখাই মৃত্যুর পরও কেন্দ্রবিন্দুতে ফারদিনের চরিত্র সনদ, যে সনদ ভেঙে দিচ্ছে তার পরিবারের অবশিষ্ট স্বপ্ন। ফারদিন মাদকসেবী কিনা সে হিসাব মেলানোর আগে আমরা তার মায়ের সাথে কথা বলতে চাই। ছেলেটার যে রূপ দেখাচ্ছে সবাই, এটা আমার সন্তানের রূপ না, আর আমি এটা কখনোই মানিনি, কিংবা এটা মেনে নিতে পারবো না। একে তো আমার বাচ্চা হারাই গেছে, তারপরে আবার এই উল্টাপাল্টা কথা বলে আমাদেরকে মানে খুবই কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। আমি তার জামা কাপড় পরিষ্কার করি, তার পকেট পরিষ্কার করি আমি, তাহলে আমি দেখতাম না? তার গায়ের গন্ধ আমার কাছে আছে, আমি জানি আমার বাচ্চার এই ধরনের কোনো কিছু নেই। টানাপোড়েনের সংসারে ছোটবেলা থেকেই লড়াই করে বড় হতে হয়েছে ফারদিনকে। তবে লেখাপড়ায় ছাড় দেননি বিন্দুমাত্র। নামকরা স্কুলে না পড়লেও এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 পেয়েছিলেন। সফলতার স্বাক্ষর রেখেছিলেন বুয়েটেও। সে সকালবেলা গেছে বুয়েটে, বাসার থেকে বুয়েটে কোনোদিন যখন ওর মতিঝিলে হোক, ফার্মগেটে হোক উদ্ভাসে ক্লাস থাকে, তখন সে আমাকে ফোন করে আগে জানায় দেয় যে আম্মু আমার আজকে ক্লাস আছে, আজকে আমার দেরি হবে। অথবা বাসার কাছের দ্বারা যে টিউশনিগুলো করে, আসতে যদি দেরি হয়ে যেত, টিউশনি করতে 5 মিনিট দেরি হলো আমাকে সে ফোন করে যায়। এমন হয় নাই যে আমাকে বলে গেছে যে আম্মু আমি ওখানে যাচ্ছি, এটা বলে সে অন্য কোথাও গেছে, এমনও হয় নাই কখনো। ফারদিন হত্যার পর তার সহপাঠীরা অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন করলেও এখন অনেকটা নীরব। তবে রহস্যজনকভাবে মানববন্ধনে কোনো শিক্ষককে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে ফারদিনের ব্যক্তিজীবন সম্পর্কে জানার চেষ্টা করি। আশ্চর্যের বিষয়, কেউ কথা বলতে রাজি হয়নি। আমরা ফারদিনের ডিপার্টমেন্টেও কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ মুখ খোলেনি। বিষয়ের উপর কথা বলতে চাচ্ছি আমরা ফারদিনের একটা ফলো করতে চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী খুন হওয়ার পর সুষ্ঠু বিচারের ক্ষেত্রে জোরালো দাবি থাকে প্রশাসনের। এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে ভিসির কার্যালয়ে গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তরে গিয়ে পরিচালককে পাওয়া যায়নি, তবে মোবাইল ফোনে কথা হয় তার সাথে। এখানে তো আপনার বলেন, এটা কি বুয়েটের কোনো ঘটনা? এখানে বুয়েটের মানে কি করবে বিষয়টা, তদন্তধীন আছে, মানে এই বিষয়ে আমার বলার কিছু নাই। থ্যাংক ইউ। প্রশাসনের এমন লুকোচুরি কিংবা শিক্ষার্থীদের কথা না বলা ফারদিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের অন্তরায়। তবে একজন শিক্ষার্থী মাদক সেবন করতে গিয়ে খুন হবেন, সেটা যেমন বুয়েটকে সম্মানিত করে না, তেমনি পরিবারকেও নয়। প্রকৃত ঘটনা পরিষ্কার না হলে ঘটতে পারে বিপর্যয়।
পরিবারগুলোর অবস্থা আপনি চিন্তা করেন যে তারা যে জিনিস তৈরি হচ্ছে, যে মাদকের সাথে সম্পৃক্ত ছিল, সেটা তারা বলছে তার ছেলে মেয়ে কোনোদিন এইগুলোর মধ্যে যায়নি, পরে পুরো পরিবারটা কিন্তু স্টিগমাটাইজ হচ্ছে, তার সমাজে চলতে যেয়েও কিন্তু তাকে আলটিমেটলি তার যে এতদিনের অর্জন, তার যে সন্তান পড়াশোনা করেছে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তার জন্য কিন্তু সারা জীবন এই স্টিগমা বয়ে বেড়াতে হবে যদি না এটা উদ্ঘাটন হয়। ঘটনার দিন ফারদিন বেলা ৩টায় ডেমরার বাসা থেকে বের হন বুয়েটের উদ্দেশ্যে। রহস্যজনকভাবে হলে না গিয়ে বিকেল ৫টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধু বুশরার সঙ্গে ছিলেন ফারদিন। আমরা বুশরার বাবার সাথে কথা বলেছি। বুশরা তো বলছি আমি সাথে কোনো সংশ্লিষ্ট জড়িত না, কোনো ভালোবাসার সম্পর্ক বা এই ধরনের কিছু ছিল না। তাদের ডিবেট ক্লাবের সদস্য, বড় হিসেবে জানতো, খুব ভালো জানতো তাকে। প্রযুক্তিগত বিশ্লেষণে ফারদিনের মোবাইলের অবস্থান দেখা যায় রাত 10টা 35 মিনিটে কেরানীগঞ্জে, রাত 10টা 53 মিনিটে বাবুবাজার ব্রিজ এলাকায়, রাত 11টা 9 মিনিটে জনসন রোড, রাত 12টা 50 মিনিটে গুলিস্তানের পাতাল মার্কেট এলাকা। সিসিটিভি ফুটেজে রাত 2টা 3 মিনিটে যাত্রাবাড়িতে দেখা যায় ফারদিনকে। এরপর সিএনজি চালিত অটোরিকশায় চনপাড়ায় যাওয়ার কথা বলা হচ্ছে, যেখানে নাকি রাত 2টা 34 মিনিটে মোবাইলের শেষ লোকেশন ছিল। যেখানে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে, এই ফুটেজগুলোতে বলা হচ্ছে এইটা ফারদিন, এইটা ফারদিন। আসলে কি এটা ফারদিন? এরকম আপনারা তো দেখলে বোঝেন। আমরা শুধু এই 3টা ফুটেজই দেখতে পেলাম, তার মধ্যে এটা তো আমার ছেলে নাই, শুধু যাত্রাবাড়ির ফুটেজটা দেখানো হলো, আর হলো বুশরার সাথে যখন সেই আছে এটা। কিন্তু এর আগে পরে আমার বাচ্চাকে কে নিয়ে আসলো, তাকে কে ওখান থেকে জনসন রোড নিল, গুলিস্তান নিল, কোথায় নিল, এগুলো আমরা আজ পর্যন্ত কিচ্ছু দেখি নাই। আমাদের কাছে কোনো কিছু দেখায়নি প্রশাসনও। ওনারা নিজেরা কোত্থেকে কীভাবে বের করে এটা আমি বলতে পারবো না। এটা আমার কাছে খুবই কষ্টকর। শুধু পরিবারের জন্য নয়, দেশের জন্য তৈরি করেছিলেন ফারদিনকে। স্বপ্ন দেখেছিলেন আকাশ ছোঁয়ার, সেই স্বপ্ন এখন ধূসর মরুভূমি। তার চেয়েও কঠিন হয়েছে মৃত্যুর পর ফারদিনের চরিত্র হননের খবরে। অনেক কষ্ট যে এইভাবে তাকে কালিমালাপন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। একটা সৎ ভালো মানুষকে, চমৎকার একটা দেশের নাগরিক হয়ে উঠছিল, এবং প্লাস হলো যে এরপর কলঙ্কিত করা হচ্ছে। এটা কাদের ফায়দা আমি ঠিক জানি না। ফারদিনের ঘর আছে, ফারদিন নেই আজ। যে ঘর আলোয় আলোয় ভরে ছিল, সেখানে এখন ঘোর অন্ধকার। সন্তানের মুখ দেখার আশায় বারবার ছুটে গেলেও ফিরে আসেন খালি হাতে ফারদিনের মা। আমার বাচ্চা কেন খুন হলো? আমি দেশের যে অভিভাবক, ওনার কাছে আমি প্রশ্নটা করতে পারি না? আজকে কতদিন হলো আমার বাচ্চা, আমি তো দেশের জন্যই তৈরি করছি, কেন আমার বাচ্চা খুন হলো এটা জানার অধিকার কি আমার নেই বলেন? এটা আমি কি জানতে পারি না? আমার তো জানার দরকার এটা। আমি তো রাত্রে উঠে উঠে ওদের রুমে যেয়ে দেখি আমার ছেলে কিভাবে ঘুমাইছে। এখন তো আমার বাবা জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে, এখনো সহ্য করতে পারি না এগুলো। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।